এক পাঠক প্রশ্ন করেছেন, সহযোদ্ধা কিনা জানি না, কারণ বন্ধু তালিকায় নেই, সম্ভবত ফলো করছেন। তিনি খুব দুঃখ প্রকাশ করেছেন যে উনি প্যারাসিটামলের যে ক্ষতিকর দিক বা সাইড এফেক্ট সেটা নাকি বোঝাতে পারছেন না তার প্রতিবেশী হোক, বন্ধু-বান্ধবকে হোক। তো আমি যে লিঙ্কটি দিয়েছি সেটি নাকি সেই সব মানুষের কাছে স্যাটিসফ্যাক্টরি নয় বা ইত্যাদি, ইত্যাদি বলে তিনি একটা মন্তব্য করেছেন। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটির প্রথমেই সেই মন্তব্যটির উত্তর দিতে চাইছে। তারপরে সাম্প্রতিক কিছু ঘটনা বলি, আর আমি এই মুহূর্তে বালুরঘাটে রয়েছি। সেইখানকার যা অভিজ্ঞতা সেটাও এই ভিডিওতে থাকবে। আমি বারবার করে বলছি বা বলি যে আবার শুনে রাখুন, এই মুহূর্তে যে ফেসবুকে আমি যে পোস্টগুলো দিই বা দিচ্ছি বা সঙ্গে লিঙ্কও দিচ্ছি, সেই সব পোস্ট কিন্তু যারা ইতিমধ্যেই আমার পাঠক সহযোদ্ধা দীর্ঘদিন ধরে ফলো করেছেন, সাক্ষাৎও হয়েছে, আমার বইপত্র পড়েছেন, তাঁদের জন্য, কারণ তাঁরা ব্যাপারটা সহজেই উপলব্ধি করবেন। কিন্তু এছাড়া যারা সাম্প্রতিক আমার বন্ধু তালিকায় এসেছেন, তাদের বলবো আমার পুরনো ভিডিওগুলো দেখুন। মানে প্রথম চ্যানেল তো ওরা উড়িয়েই দিয়েছে। এছাড়া বইপত্র পড়ুন, তবেই ট্র্যাক রাখতে পারবেন, নইলে সমস্যা হবে। সেই সমস্যা অনেকেরই হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই লড়াইটা কিন্তু শুরু হয়েছিল করোনামৃত নিয়ে এবং লকডাউনের বিরুদ্ধে। প্ল্যান্ডেমিক, যাকে আমি বলি, প্যান্ডেমিক নয়, প্ল্যান্ডেমিক, যেটা সুপরিকল্পিতভাবে সমগ্র বিশ্বের ওপরে নতুন বিশ্ব ব্যবস্থাকে জোরদার করবার জন্য, কায়েম করবার জন্য চাপিয়ে দেওয়া হয়েছিল। যেটা হয়েছিল মানে এখনও আরও প্যান্ডেমিক আসবে, সে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি। তো লড়াইটা কিন্তু আমাদের এখনও এই ভ্যাকসিন এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া, এই বিষয়েই বেশি জোর দিলে ভালো হয়। কারণ আগামীতে কী কী ভ্যাকসিন আসছে, ডেঙ্গু ভ্যাকসিন, ম্যালেরিয়া ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন তো ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে একরকম ইনক্লুড হয়েই গেছে, তাই তো? সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন যেটা, তো সেগুলো সম্পর্কে জনগণকে সচেতন করাটাই আমার কাছে মনে হয় এই মুহূর্তে বেশি কাম্য। কিন্তু তবুও যারা আমার সহযোদ্ধা পাঠক আছেন, যারা ইতিমধ্যেই বিষয়গুলো বোঝেন, তাদেরকে জীবনযাপন বা জীবনযাত্রাকে যতটা সম্ভব প্রাকৃতিক পন্থায় নির্বাহ করা যাতে করে যায়, সেই কারণেই এই সংক্ষিপ্ত পোস্টগুলো করা। কারণ সেখানে বিস্তারিত কিছু থাকে না। অবশ্যই এ বিষয়ে কিছু কিছু ভিডিও আমি করে থাকি। তো সমস্যা হচ্ছে কি, খুব পরিষ্কার করে বলি, যারা এখনও করোনা ভ্যাকসিন বা করোনামৃতের পার্শ্ব প্রতিক্রিয়ায় বুঝে উঠতে পারলেন না, যদিও এই মুহূর্তে সেটা বোঝা অনেকটাই সহজ। চারপাশে পর্যবেক্ষণ করলে, খোঁজ খবর করলে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো বেড়েই চলেছে, তো সেই বিষয়ে যাদের চোখ কান খোলা আছে তারা সহজেই বুঝতে পারছেন। তার জন্য কোনো লিঙ্কের বা রিসার্চ লিঙ্কের প্রয়োজন পড়ছে না। পড়ছে কি? পড়ছে না। তাহলে এই সময়ে দাঁড়িয়ে আপনি যদি প্রথমেই মানুষকে মানে প্যারাসিটামল নিয়ে বলতে শুরু করেন এবং লিঙ্ক দিতে শুরু করেন বোঝানোর জন্য, সেটা কিন্তু সত্যিই সমস্যার। কারণ প্যারাসিটামল আমাদের জীবনযাপনের সাথে ওই চা খাওয়ার মতো আর কি, চা খাওয়া তার মতো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, তাই তো? তো আপনি কি বলবেন? লিঙ্ক দিয়ে কি বোঝাবেন? প্যারাসিটামল বেঞ্জিং রিং দিয়ে কনস্টিটিউট হয়, এটা বলবেন? আর বেনজিডাইন কার্সিনোজেন, এটা বলবেন? লিঙ্কে সবই থাকে। এবার কার্সিনোজেন মানে যে ক্যান্সার তৈরি করে এমন কোনো রাসায়নিক বা ক্ষতিকর সাবস্টেন্স,
সেটা কজন জানে? কার্সিনোজেন শব্দটির অর্থ কজন জানে? বলুন দেখি। তো এইসব মেডিকেল জার্গন লিঙ্কে থাকে সেটা কজন বোঝে? তাই না? তো বা এই যে আমাইনো প্যারাফেনল যেটা রয়েছে, তাই তো? আম প্যারাসিটামলে। তো সেই যে রাসায়নিক বা কেমিক্যাল, তো সেইটাই বা কজন বোঝে, তাই তো? তাই আমি বারবার করে বলব, মানুষের কাছে গ্রহণযোগ্য হতে গেলে সময় লাগবে। শুধু এইসব লিঙ্ক রিসার্চ দিয়ে হবে না। আপনার জীবনযাপন, আপনি কিভাবে জীবনযাপন করছেন, আপনি যেটা বলছেন সেটা করছেন কি না, আপনি কাউকে বললেন যে করুণামৃত বা এই রকম ফার্মা কোম্পানির ওষুধ বর্জন করা উচিত। বললেন, বেশ ভালো কথা। তারপর যাকে বললেন তিনি আপনাকে দেখছেন কোনো ওষুধের দোকানে দাঁড়িয়ে পড়েছেন বা লাইন দিচ্ছেন ওষুধ কেনবার জন্য। তো তখন কি আপনার এই যে বাণী বা উপদেশকে তিনি গুরুত্ব দেবেন? আপনি প্রাকৃতিক জীবনযাপনের কথা বলছেন, তাই তো? প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার কথা বলছেন, অথচ জীবনযাপনের সর্বত্রই আধুনিকতার ছাপ, মানে তথাকথিত আধুনিকতার ছাপ। তো সেই রকম মানুষ হয়ে আপনি যদি এইসব পরামর্শ বা এইসব জ্ঞান দিতে থাকেন, তাহলে কি আপনি এইসব মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন? হবেন না, তাই তো? তো ওই যে একটা প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম অপরে শেখাও, তাই তো? তো সেইটা সময় লাগবে। কারণ সাম্প্রতিককালেই কেবলমাত্র এই প্যান্ডেমিক আসার পরেই অনেকে এই বিষয়টা নিয়ে চর্চা করছেন বা উপলব্ধি করছেন। এদের সংখ্যাটাই কিন্তু বেশি। তো এই রাতারাতি বা ওভারনাইট কি এইসব মানুষেরা বা আমার সহযোদ্ধাই বলুন বা যারা এই ব্যাপারগুলো নিয়ে এখন ভাবছেন, চর্চা করছেন, তারা কি রাতারাতি এই বিষয়গুলো জীবনযাপনকে পরিবর্তন করতে পারছেন? পারছেন না। কেউ, কেউ পেরেছেন, পারছেন। কেউ, কেউ এখনো বাড়িতে সহধর্মিণীর সাথে, বাবা-মার সাথে, আত্মীয়-স্বজনের সাথে, সহোদরের সাথে অনন্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। তাই তো? তো এই লড়াইটা কিন্তু আসলে বাড়ির মধ্যেই শুরু হয়, পরিবারের মধ্যেই শুরু হয়। আর তারও আগে শুরু হয় নিজের সঙ্গে। কারণ এই রিসেট বলুন, এই ফার্মা কোম্পানি বলুন, এই ভ্যাকসিন বলুন, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু একটা বিষয়ই কাজ করছে, লোভ। আমরা যত সভ্য হয়েছি, তথাকথিত শিক্ষিত হয়েছি, তত আমরা স্বার্থপর হয়েছি, তত আমরা লোভী হয়েছি। আর এই লোভ থেকেই কিন্তু মানুষকে নিংড়ে নেওয়া, মানুষকে পণ্য বানানো, আর সেখান থেকেই কিন্তু ফার্মা কোম্পানির উদ্ভব। এবং সেই লোভের মানসিকতাকে এনক্যাশ করেই কিন্তু জায়নিস শক্তির উত্থান। তাই নয় কি? তাই লড়াইটা কিন্তু বহু দূরের, হতাশ হওয়ার কিছু নেই। আরেকটা কথা আপনাদের বলি, জীবনযাপন পরিবর্তন করুন। যেটা বিশ্বাস করেন বা মানুষকে বলেন সেইভাবে চলুন। দেখবেন আগামীতে যখন এই প্যারাসিটামলই বলুন বা অন্যান্য আরও অনেক ফার্মা কোম্পানির ড্রাগ বলুন বা মেডিসিন বলুন, এসব নিয়ে যখন মানুষের সামনে যাবেন, তখন আর লিঙ্কের প্রয়োজন হবে না। আমার কিন্তু আর লিঙ্কের প্রয়োজন সেভাবে হয় না। হয় না। হুম? হ্যাঁ, তথাকথিত শিক্ষিত ডিগ্রিধারী মানুষ তারা যদি লিঙ্ক চান, আমি অবশ্যই দিয়ে থাকি, লিঙ্ক দিয়েও থাকি। এই যেমন উনি একটি লিঙ্ক নাকি পেয়েছিলেন, স্যাটিসফ্যাক্টরি মনে হয়নি, তো আমি আরও ৫-৭টা লিঙ্ক দিয়ে দিয়েছি। তাই তো? লিঙ্কের অভাব নেই। সমস্যা হচ্ছে পর্যবেক্ষণের, বোঝার, বিশ্লেষণের, তাই তো? আমার ২টি লাইন আছে। কী লাইন বলুন তো? ২টি লাইন, তথ্য তো তোতা পাখিও আওড়ায়, বিশ্লেষণই আপনাকে চিন্তক বানায়, চিন্তাবিদ বানায়, তাই নয় কি? বিশ্লেষণ। যাই হোক, প্রসঙ্গে আসে। তো আজকে কালকে আমি আপনাদের জানাই জ্ঞাতার্থে, ইতিমধ্যেই আমি বালুরঘাটে এসে আজকাল তো ছুটি ছিল, রং খেলার ব্যাপার-ট্যাপার ছিল, বুঝতেই পারছেন। তবুও আমি আশপাশের কিছু গ্রামে গিয়েছি। চায়ের দোকানে আড্ডা চলেছে যতটা সম্ভব। আর একটি
সেকেন্ড হ্যান্ড বাইসাইকেল বা দ্বিচক্রযান আমি কিনেছি, যাতে করে আশপাশের গ্রামগুলোতে আরও বেশি করে যাওয়া যায়। তো সেই সাইকেল যেখান থেকে নিয়েছে, আ মানে যোগাযোগ অবশ্যই করিয়ে দিয়েছে এখানকারই এক আমার সহযোদ্ধা পাঠক অরিন্দম তপস্বী। ও এবারেও বইমেলায় এসেছিল, আগেরবারেও এসেছিল। ও আমার পাঠক এবং নিজেও প্রচুর খোঁজ খবর রাখে। তো সেই অরিন্দম তপস্বী এই সাইকেল দোকানদারের সঙ্গে আমার আলাপ করিয়ে দেয় এবং সেখান থেকেই এই সাইকেলটি আমি সংগ্রহ করি। তো সেইখানে গতকাল আ স্বাভাবিকভাবেই আমি যেখানে যাই এই প্রসঙ্গগুলো তুলি। তো একটি যুবক, বয়স বেশি নয়, সে কথা প্রসঙ্গে সাইকেলের যে দোকানদার তার সাথে দুঃখের কথা বলছিলেন যে তার মা কিছুদিন আগেই ব্রেন স্ট্রোকে গত হয়েছেন। ১০ ঘন্টাও সময় দেয়নি। এই শ্রাদ্ধ ইত্যাদি মিটেছে সাম্প্রতিককালে, ২-১ দিন আগে মিটেছে এবং তার বাবাও গত হয়েছেন কিছুদিন আগে। তো যেইমাত্র আমি ব্রেন স্ট্রোক শব্দটি শুনেছি, আমি তো বুঝতেই পারছেন আমি সর্বত্রই এই বিষয়গুলো নিয়েই তৈরি থাকি। তো সঙ্গে সঙ্গে তাকে বললাম, "কটা ডোজ নিয়েছিল?" উত্তর তো আপনারা জানেন। ২টো নয়, ৩টে ডোজ। তো ঘটনাটা কীরকম? খুব সহজেই কি ব্যাপারটা হয়েছিল? না। ওর বাবার ক্ষেত্রে ওর বাবার আগেই এই যুবকটি পেশায় অ্যাডভোকেট। ইতিমধ্যেই সে আমার ইউটিউব লিংক নিয়েছে, হোয়াটসঅ্যাপেও যোগ দিয়েছে এবং ঘটনাচক্রে এই আ যুবকটি যে পেশায় অ্যাডভোকেট, আ সে কিন্তু আমাদের সহযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক রাজেশ রায়কে চেনেন এবং তার কাছে চিকিৎসা গ্রহণও করেছেন। তো যাই হোক, সে প্রসঙ্গটা পরে আসব। তো এই যুবকটির আ পিতা ডায়ালিসিসে ছিলেন আগেই। মানে তখনও করোনা ভ্যাকসিন আসেনি, তার আগেই তিনি ডায়ালিসিস চলতো তার। একটা সময় অন্তর, অন্তর, আপনারা জানেন। তো সেই সময় যখন ভ্যাকসিন এলো, তখন বলা হলো যে ভ্যাকসিন না নিলে ডায়ালিসিস করতে দেওয়া হবে না বা করা যাবে না। তাহলে কোভিড পেশেন্টের সঙ্গেই ডায়ালিসিস করতে হবে। এইরকমটা তাকে বলা হয়। তো বাধ্য হয়েই যুবকটি পিতাকে ভ্যাকসিন দেয় এবং তার কিছুদিন পরেই যেটা ঘটার ঘটে যায়। এই যে বলেছি সবার ক্ষেত্রেই যে একই রকমভাবে একই পার্শ্ব প্রতিক্রিয়া হবে, তেমনটা নয়, তেমন নয়। কিন্তু এই যুবকের ক্ষেত্রে ঘটেছে এবং সে যুবকটিও আমাদের খোঁজ খবর কিন্তু তখনও পায়নি। হ্যাঁ, পরবর্তীকালে আমাদের খোঁজ খবর পেয়েছে বা আমাদের দেখলাম সে বেশ কিছু খোঁজ খবরও রাখে। কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে গেছে। হুম? তো যাই হোক, এবং যুবকটি কটা নিয়েছে ডোজ? ৩টি নিয়েছে। কিন্তু সে পরিষ্কার বলল যে, "আমি ২টির পরে ৩টি নিতে চাইনি। কিন্তু ওই যে আমার সহকর্মীরা এবং স্বাস্থ্যকর্মীরা, আমার শুভাকাঙ্ক্ষীরা একরকম জোর করে জামাটা তোল, কোনো ব্যাপার না। কয়েক সেকেন্ডের ব্যাপার। নিয়ে নে, নিয়ে নে" বলে দিয়ে দিয়েছে। যাই হোক, তাকে আমি বেশ কিছু প্রাকৃতিক পন্থার কথা বললাম। আম এবং যোগাযোগ তো আছেই তার সাথে এখন। তো এই যে ঘটনাগুলো ঘটছে, আমি যেখানেই যাচ্ছি সর্বত্র কিন্তু এই খবরগুলো আরও বেশি করে পাওয়া যাচ্ছে, যেটা খুবই প্রত্যাশিত ছিল, যা আমি বহু আগেই বলেছি এবং লড়াই সেভাবেই শুরু করেছি, আপনারা জানেন। তো যাই হোক, এবারে আসছি। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে এসেছেন বা শুনছেন, কোনো ভ্যাকসিনই কিন্তু বাধ্যতামূলক নয়। আপনার নেওয়ার যেমন স্বাধীনতা আছে, না নেওয়ারও স্বাধীনতা আছে। তাই জেনে বুঝে নিন, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন এবং যে রোগটির ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, সেই রোগটি আদৌ কতটা বিপজ্জনক, তার মৃত্যুহার কত সেই রোগে, সেই রোগটি আ আ আপনার আশেপাশে পাড়া প্রতিবেশীদের মধ্যে সেই রোগে কতজন মানুষ মারা গেছে, আপনার জ্ঞানত সেই তথ্যগুলো, মানে বাস্তব তথ্যগুলো সংগ্রহ করে তারপরই আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। তথাকথিত চিকিৎসক যাদেরকে চেনেন বা স্বাস্থ্যকর্মী তথাকথিত, এরা কিন্তু সবাই এই জেনে বা না বুঝে
জায়নিস শক্তির প্রতিনিধি হিসেবেই কাজ করে চলেছে এবং পেশার তাগিদেই কিন্তু তাদেরকে টার্গেট দেওয়া হয়। তাদের মুনাফার ভাগ তারাও অল্প অল্প মাত্রায় পায়। কেউ কেউ পান, কেউ কেউ বেতনের আকারে পান, কেউ কেউ কমিশনের আকারে পান। অর্থাৎ আমাদের কিন্তু বিল গেটস সাহেব ভ্যাকসিন দিতে আসেন না, আমাদেরকেই আমাদের বিরুদ্ধে ব্যবহার করেন। ডিভাইড অ্যান্ড রুল, মূল চাবিকাঠি ব্যাংকিং, অর্থাৎ অর্থনীতিকে কবজা করে আমাদেরকে কন্ট্রোল করা, এবং সেভাবেই তো কাজ এগোচ্ছে, তাই নয় কি? এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা আমি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছিলাম। ইলেকটোরাল বন্ড, এটি অনেকেই এ নিয়ে চর্চা করেছেন। এখন আবার পলিটিক্যাল ময়দান, মানে ভোট যেহেতু ঘোষণা হয়ে গেছে, এখন রাজনৈতিক তরজা, বিভিন্ন রকমের রাজনৈতিক দলের তরজা নিয়ে সবাই ব্যস্ত কম বেশি। তো তবুও এই খবরটি বিশ্লেষণ করা প্রয়োজন বলে আমি মনে করছি। কি আমরা কি দেখলাম? দেখলাম যে বেশ কিছু ফার্মা কোম্পানির, যদিও সেগুলো চুনোপুঁটি ফার্মা কোম্পানি, তাদের নামসহ তারা ইলেকট্রাল বন্ড বাবদ কত টাকা, কত কোটি টাকা দিয়েছে আর কি, এক কথায় তোলাবাজি। তো সেই তালিকাটা আমরা পেলাম। সেখানে অরবিন্দ ফার্মা থেকে শুরু করে যে কটা নাম পেলাম, মানে কেউ 20 কোটি, কেউ 25 কোটি, কেউ 100 কোটি, মানে এগুলো কিন্তু কোনো সংখ্যায় নয়। ফার্মা কোম্পানির বাজারে জায়নিস শক্তি যত বিনিয়োগ করে এবং যত টাকা দিয়ে সরকার রাজনৈতিক দলকে কিনে ফেলে, সেই তুলনায় এগুলো কিন্তু নস্যি। তো এগুলো কেন সামনে আনা হচ্ছে? ওই যে শাক দিয়ে মাছ ঢাকা, জানেন তো? অর্থাৎ মূল বিষয়টাকে আড়াল করা। ইংরেজিতে একটি শব্দ আছে, পরিভাষা আছে, ড্যামেজ কন্ট্রোল করা। মানুষকে বোঝানো যে এই দেখুন আমরা দুর্নীতি দমন করছি। যে ব্যাপারটা কি, 2017 সালে এই সরকার, কেন্দ্রীয় সরকার ইলেকটোরাল বন্ডের প্রচলন করেন, যার মাধ্যমে মানে বাজার থেকে আর কি এই কোম্পানি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা দিতে পারে সরকারকে, এবং সেইখান থেকে এটা সূত্রপাত হয়। যদিও সেটা আইনসম্মত ছিল না বলেই সম্প্রতি এই 2024 সালেই সুপ্রিম কোর্ট সংবিধানকে সামনে রেখে বলে দেয় যে এটা আইনসম্মত নয়, তাই ডিসক্লোজ করতে হবে। তো এই এসবিআই এটাকে ডিসক্লোজ করেছে, আপনারা জানেন। সেই তালিকা আমাদের সামনে ঘোরাফেরা করছে, আপনারা অনেকেই শেয়ার করেছেন। বেশ, তো এতে কেউ কেউ বলছেন যে এর ফলেই এই যে এত এত টাকা দেওয়া হচ্ছে সরকারকে বা রাজনৈতিক দলকে, তার ফলে ওষুধের দাম বাড়ছে। শুধু এই পর্যন্তই, কিন্তু ব্যাপারটার গভীরে কেউ যেতে পারেননি। ব্যাপারটা কি? এবার আসুন গভীরে যাই। আচ্ছা, এই যে কোম্পানিগুলোর নাম, সেখানে কি কোনো রাঘব বোয়াল আছে? বিল গেটস আছেন? হুম? অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা আছে? আছে কি? নেই। তবে যেখানে হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়নের ব্যাপার, এবং সবচেয়ে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া যেটা করোনামৃতের পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা নিয়ে কোনো উল্লেখ আছে? শুধু বলা হচ্ছে বিষাক্ত ওষুধ বাজারে চালানোর জন্য ইলেকটোরাল বন্ড। কিন্তু বিষাক্ত ওষুধের মধ্যে যেটা সবচেয়ে বেশি বিষাক্ত, এখন যাতে করে সবচেয়ে বেশি মানুষ অসুস্থ হচ্ছেন, যার ফলে এত এত হারে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বেড়েছে, সেই যে অমৃত, সেটার উল্লেখ আছে? উল্লেখ নেই, তাই তো? তাহলে কেন খবরটা এরকমভাবে এলো? ওই যে শাক দিয়ে মাছ ঢাকা, আসল ব্যাপারটা থেকে আমাদের নজর সরিয়ে নেওয়া, যাতে করে এই বিষয়টা, মানে করুণামৃত এবং আগামীতে যে আরও আরও সব আসছে, সেখান থেকে নজর ঘুরিয়ে কিছু চুনোপুঁটিকে আমাদের সামনে এনে একটা সাধু সাজার চেষ্টা করা। এই দেখুন আমাদের বিচার ব্যবস্থা কত মহান, যে আমাদের সামনে প্রকাশ করতে বাধ্য করেছে, আমাদের সামনে এসে গেছে সেই সব সানসানিখেজ তথ্য, তাই তো? কিন্তু এইখানে, এই মিডিয়াতেই কতবার এসেছে। 2009 সালে এই বিল গেটস, তিনি তো এখন ভ্যাকসিন এম্পায়ার, তিনি সবচেয়ে বেশি বিনিয়োগ করেন। যা বিনিয়োগ করেন তার কয়েকশো গুণ তুলে নেন, তাই তো? তো তার একটা মহান এনজিও পাথ, PATH, তাকে দিয়ে
গুজরাট এবং তেলেঙ্গানা, তখন অন্ধ্রপ্রদেশ ছিল, 2009 সালে ট্রাইবাল কিশোরীদের ওপরে, যারা হোস্টেলে থাকে, তাদের উপরে যে তাদের বাবা মার সম্মতি ছাড়া না জানিয়ে যে এইচপিভি ভ্যাকসিন, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনের যে ট্রায়াল করা হয়, তাতে করে বেশ কিছু মেয়ে মারা যায় এবং অনেকেই মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। সেই অসুস্থতার পার্শ্ব প্রতিক্রিয়ার যে বোঝা, সেটাও অনেকে এখনও টেনে চলেছে। তো সেই খবরটি যখন এটি ছোট সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ পায় এবং পার্লামেন্টে তোলপাড় হয়, বিল গেটসের বিরুদ্ধে অনেক এমপি সরব হয়ে ওঠেন, তারপরে ধামাচাপা দেওয়া হয়। তো সেই এইচপিভি ভ্যাকসিন, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, সেটা যখন আবার নতুন কলেবরে সিরাম ইনস্টিটিউটকে দিয়ে যখন বাজারে আনা হচ্ছে এবং বাজেটে সেটাকে ফ্রি বলে ডিক্লেয়ার করা হচ্ছে, তো সেই ব্যাপারটা নিয়ে কি কোনো রকম এই মিডিয়া, দালাল মিডিয়ার উচ্চবাচ্য আছে? সেটা কি বিষাক্ত নয়? তাহলে আগের ট্রায়ালটা কীরকম হলো? এবং শুধু তাই নয়, সেখানে যে গার্ডাসিল ব্যবহার করা হয়েছিল সেই ক্ষেত্রে, এই টেস্টের ওই ট্রায়ালের ক্ষেত্রে, তো সে পার্শ্ব প্রতিক্রিয়া সুবিদিত। এবং যে মার্ক বলে একটি কোম্পানি আছে, ফার্মাসিউটিক্যাল জায়ান্ট, তারও একটি এইচপিভি ভ্যাকসিন আছে, যার সঙ্গে এই আমাদের যে দেওয়া হবে আর কি, সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন, তো তার সঙ্গে তুলনা করা হচ্ছে নাকি গুণমানে একই রকম, নাকি সুন্দর, দারুণ। তো সেই মার্ক সম্পর্কে যে অভিজ্ঞতা, আমেরিকার অভিজ্ঞতা, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা, ইউরোপের অভিজ্ঞতা, সেখানকার গার্জিয়ানরা কেন তাদের মেয়েদের, তাদের কিশোরী মেয়েদের কেন সেই ভ্যাকসিন থেকে দূরে সরিয়ে রেখেছেন, সেই তথ্যগুলো কি আপনাদের কাছে আছে? নেই। যদিও আমি এ বিষয়ে একাধিক ভিডিও করে আপনাদের সামনে এই তথ্যগুলো এনেছি, যথেষ্ট লিঙ্কও দিয়েছি। তাহলে কি দাঁড়ালো? তাহলে ব্যাপারটা ওটাই দাঁড়ালো, একদিকে শাক দিয়ে মাছ ঢাকা। আমাদের সামনে বিচার ব্যবস্থা যে কতটা সাধু, কতটা স্বচ্ছ, কতটা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, সেইটাকে প্রমাণ করা। পাশাপাশি কি বলুন তো, ওই যে আপনারা শুনে থাকবেন যে এক বিশ্ব, এক পরিবার, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান ফ্যামিলি, এটা যেমন শুনে থাকবেন, যেটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা স্লোগান। পাশাপাশি এক দেশ, এক ভাষা, এক দেশ, এক ধর্ম, এরকমও শুনে থাকবেন। তো সেরকম এক দেশ, এক ফার্মা, আগে হ্যাঁ, সেটাও শুনে রাখুন। ওদিকেই যাচ্ছে, অর্থাৎ এই ছোট ছোট চুনোপটি যে ফার্মা কোম্পানিগুলো আছে, যারা এরা কিন্তু কেউই, যাদের নামগুলো দেখছেন, কেউই কিন্তু উল্লেখযোগ্য ভ্যাকসিন মেকার নয়। যেটা আগামীতে কিন্তু একটি ড্রাগ থাকবে, ড্রাগ বলুন আর ওষুধ বলুন, যাই বলুন, অ্যান্টিবায়োটিকের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। আমি বহুবার বলেছি, অ্যান্টিবায়োটিক নিয়ে কোনো রিসার্চ হচ্ছে না, কারণ অ্যান্টিবায়োটিকটা যারা অসুস্থ তারাই খায়, তারাই গ্রহণ করে, এতে করে লাভ হয় না, মুনাফা হয় না। আর ভ্যাকসিনটার কি সুবিধে বলুন তো, ইউনিভার্সাল ট্যাগলাইন আছে, অর্থাৎ অসুখ অসুখ না হলেও, অনেক করোনা হলেও আপনি নিতে পারেন, না হলেও আপনি নিতে পারেন, হবে হবে, আগামীতে হতে কতক্ষণ, এই রকম প্যানিক দিয়ে আপনাকে নেওয়ানো যাবে। অর্থাৎ এখন কিন্তু শুধু ভ্যাকসিন আর ভ্যাকসিন, তাই এই সব কোম্পানির আর দরকার নেই। আগে হ্যাঁ, যেমন করে দেখবেন ক্যাপিটালিজমের ক্ষেত্রে, ভোগবাদের ক্ষেত্রে, এখানেও এটা প্রযোজ্য, যে ছোট ছোট মাছগুলো যেমন বোয়াল মাছ বা রাঘব বোয়ালরা গিলে নেয়, তাই তো? ঠিক একই রকমভাবে ফার্মা কোম্পানির ক্ষেত্রেও, যেটা অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য, মনোপলি, এটা ফার্মা কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এই সব কোম্পানিগুলোকে ইতিমধ্যেই আমাদের সামনে এনে, এরা কতটা ভিলেন, কতটা নেতিবাচক, আমাদের সামনে এনে, এরা যে খুব সুন্দর সুন্দর ওষুধ তৈরি করে তা কিন্তু আমি বলছি না। আমি বাজারের যে মনোপলি, কীভাবে ওয়ান কান্ট্রি ওয়ান ফার্মা হতে চলেছে, হবে আর কি, তো সেটাকে বোঝাতে চাইছি। তো এদেরকে, এদের এদের আর দরকার নেই। আগামীতে দেখবেন দরকার থাকবে না, এরা উঠে যাবে, ঝাঁপ বন্ধ হয়ে যাবে।
অথবা ওই যে একটা ছাতার নিচে দেখবেন বড় বিশাল বড় কোনো একটা মল হলো, অ্যাক্রোপলিস মল বলুন, এরকম মল তো কলকাতায় বহু দেখেছেন। জেলা শহরগুলোতেও এখন বিশাল বিশাল মল তৈরি হচ্ছে। তো সেইখানে ওই ছোট ছোট ঘর হয় না, মলের মালিক একজন বিশাল বড় মানে ওই টাইপের আর কি, যিনি হচ্ছেন কিং, রাজা বা সম্রাট, এবং তার অধীনে ছোট ছোট ঘর নিয়ে দোকান টোকান নিয়ে দেখবেন আরও অনেক কম দোকান বা অনেক ব্র্যান্ড সেখানে ব্যবসা করে। তো ব্যাপারটা ওই রকম করবে ওরা আর কি। হ্যাঁ, এক ছাতার নিচে এনে ভাই আমার আন্ডারে থাকো, দাসত্ব করো আর কি, তো আমিই চালাবো। তো এই একটা ক্ষেত্র ওরা তৈরি করছে, যেটা সর্বক্ষেত্রেই একই ছবি আমরা দেখতে পাবো। আর এটাও আপনাদের ইতিমধ্যেই বলেছি যে আগামীতে কিন্তু এই সব ওষুধপত্রের যেগুলো অ্যান্টিবায়োটিক বিশেষ করে, এগুলোর কিন্তু প্রয়োজন শেষ হয়ে যাবে। ওরা বাজারজাতও করবে না, রিসার্চও বন্ধ হয়ে গেছে, কারণ মুনাফা সেরকম নেই, প্রফিট সেরকম নেই। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, আপনারা শুনে থাকবেন। তাই আগামীতে দেখুন খেয়াল করে, কোনো অ্যান্টিবায়োটিকের গল্প নেই, যা আসছে সব ভ্যাকসিন পরপর লাইনে আছে। ডেঙ্গু লাইনে রয়েছে, ম্যালেরিয়া লাইনে রয়েছে, এইচপিভি তো চলেই এসেছে, তাই তো? আবার নেক্সট জেনারেশন করোনা ভ্যাকসিন আসছে, আমি বহু আগেই বলেছি। শুধু তাই নয়, আপনাদের জানাই, এটা নিয়ে আমি পরে ভিন্ন একটি ভিডিও করব দু একদিনের মধ্যে সময় পেলে। সেটি হচ্ছে যে বার্ড ফ্লুর ক্ষেত্রে মানে ভ্যাকসিন, বার্ড ফ্লুর ভ্যাকসিনও ট্রায়াল শুরু হয়ে গেছে। 4টি এই মানে আপাতত 4টি ভ্যাকসিন ক্যান্ডিডেট মাঠে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে। তো সেক্ষেত্রে কেন এটা, এই ভ্যাকসিনটা কেন ট্রায়াল চলছে? ওই যে বার্ড ফ্লুটা মানুষের দেহে সংক্রামিত হবে। কম্বোডিয়ায় নাকি দুজন বালকের ইতিমধ্যেই সংক্রামিত হয়েছে, এবং আপনাদের জানাই টেক্সাসে মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি গরুর মধ্যেও নাকি এই বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া গেছে, এবং খুবই চিন্তার ব্যাপার। তো এটা জুনোটিক ভাইরাস, আমি বহু আগেই বলেছি। স্ট্যাচু বইটিতে এই জুনোটিক রোগের ওপরও বিস্তারিত আলোচনা আছে। অর্থাৎ এক কথায় যেটা জন্তু জানোয়ার থেকে মানুষের দেহে সংক্রামিত হয়, সেটাই হলো জুনোটিক ডিজিজ। তো এখন আমি বহুবার বলেছি যে আগামী যে প্যান্ডেমিক আসতে চলেছে, ডিজিজ এক্স ক্যাটাগরির মধ্যে বার্ড ফ্লুর যে সম্ভাবনা, পোটেনশিয়াল কিন্তু সবার উপরে, অর্থাৎ 1 নম্বরে আছে বলে আমি মনে করি আমার বিশ্লেষণে। কারণ এটি কে দেখিয়ে মাস্ক পরানো থেকে শুরু করে, সোশ্যাল ডিস্টেন্সিং থেকে শুরু করে, স্যানিটাইজার থেকে শুরু করে, এবং ল্যাব মিট প্রমোশন, কারণ যেহেতু এটা পাখিরও হচ্ছে, জন্তু জানোয়ারও হচ্ছে, গরুরও হচ্ছে, শুয়োরেরও হচ্ছে, সিলেরও হচ্ছে, পেঙ্গুইনেরও হচ্ছে, হ্যাঁ, তো ছাগলেরও হয়েছে মিনেসোটায়, আপনারা জানেন। তো সুতরাং ওখান থেকেই মানুষেরও হচ্ছে, কম্বোডিয়ায় আগেও পাওয়া গেছে, আপনারা জানেন, যখন বার্ড ফ্লুর কথা আমরা আগেও আমাদের দেশে ওরা এক্সপেরিমেন্টালি রিহার্সাল দিয়ে নিয়েছে। বেশ কিছু পাখি, লক্ষ লক্ষ পাখি, মুরগি সেই সময় হত্যা করা হয়, এবং আমাদের দেশি মুরগির যে জাত সেটাকেও ওরা সেই সময় প্রায় ধ্বংস করে ফেলেছিল। কিন্তু আবার দেশি মুরগি দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে, তো সেটাতে ওদের নজর পড়েছে। কারণ ডোমেস্টিক বার্ডস যেটা আমাদের দেশি, সেটা মুরগিই হোক আর শস্যই হোক বা ফসলই হোক, সবসময় ওরা চাইবে ওদের কন্ট্রোলে নিয়ে, ওদের সার, ওদের বীজ নিয়ে, যাতে করে আমাদের দাস বানানো যায়, যাতে করে আমাদের চাষিরা, আমাদের ফার্মাররা, সেটা মুরগির ফার্মিংই হোক আর ধানেরই হোক বা অন্য ফসলেরই হোক, ওদের মুখাপেক্ষী হতে বাধ্য হয়। এটাই তো ব্যাপার। ওরা আমাদের দেশীয় চিকিৎসা ব্যবস্থা আয়ুর্বেদকে যেমন করে ধ্বংস করেছে, দেশীয় ভ্যারাইটি, বীজ থেকে শুরু করে পাখি, আমাদের খাদ্য, সব কিছুকেই ওরা ধ্বংস করেছে। যতটুকু অবশিষ্ট আছে সেগুলোর পেছনে লেগেছে, তাই তো? আর তাই ওরা জানে যে এরকম প্রস্তুতি ওরা নিয়েই রেখেছে। আর তাই মানুষের শরীরে বার্ড ফ্লুটা ঢুকবে এবং সেটা মহামারী হয়ে যাবে, মানে ওরা বানাবে, মিডিয়া দিয়ে বানাবে। কারণ করোনামৃত অনেকেই নিয়েছেন, এবং তাদের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো শুরু হয়ে গেছে অনেকেরই। বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা জানেন, কিডনি ফেলিওর থেকে শুরু করে, ক্যান্সার থেকে শুরু করে, যেগুলো আর বিভিন্ন রকমের, যাদের সর্দি কাশি আগে সহজেই ভালো হয়ে যেত, সেটা ভালো হচ্ছে না। যেই অসুখগুলো আগে অল্প স্বল্প ছিল, সুগার সেটা বেড়ে গেছে, প্রেশার সেটা মারাত্মক রকম ফ্ল্যাকচুয়েট করছে। তো এই বিভিন্ন যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হবে, সেগুলোকেই ওরা ক্রমে এই আগামী যে প্যান্ডেমিক,
তার কারণ বলে চিহ্নিত করে রাখবে, ওরা সেটা তৈরি করে রেখেছে। আর সেটা দূর করতে গেলে কি করতে হবে? সেটা দূর করতে গেলে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো ভ্যাকসিন নিতে হবে, তাই তো? তো এই কারণেই এই ভ্যাকসিনের ট্রায়ালগুলো চলছে। তাই আমি আবার বলব, ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি, যে সতর্ক থাকুন। প্যারাসিটামল থেকে শুরু করে অন্যান্য বিষয়, বেবি ফুড থেকে শুরু করে টুথপেস্ট থেকে শুরু করে, সেগুলো কিন্তু আমি লিঙ্ক দিই, মানে পোস্টও করি, লিঙ্কও দিই। সেটা যারা ইতিমধ্যেই আমার সহযোদ্ধা পাঠক হয়েছেন, যারা দীর্ঘদিন আমাকে অনুসরণ করছেন, আমার সঙ্গে দেখা করেছেন, বই পড়ছেন বা সোশ্যাল মিডিয়াতে ফলো করছেন, তাদের জন্য দিই। নতুন যারা আসছেন তারা কিন্তু ব্যাপারগুলো সহজে বুঝতে পারবেন না। দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি পুরনো লিঙ্কগুলো দিয়ে দেব, সেটা থেকে বোঝার চেষ্টা করুন বা বই পড়ুন, তবেই সেটা সম্ভব। সর্বোপরি আমি আমার সহযোদ্ধাদেরও বলব যে প্যারাসিটামল এই ব্যাপারগুলো যেটা লাইফস্টাইলের অঙ্গ হয়ে গেছে, এখান থেকে মানুষকে চট করে বের করে আনাটা বা শুরুতেই ওটা বলাটা আমার মনে হয় সঠিক পদক্ষেপ হবে না। প্রথমে যেটা বিপদ রয়েছে, যেটা বিশেষ করে এই অমৃতগুলো, যে ভ্যাকসিনগুলো আসছে, ট্রায়াল ভ্যাকসিন যেগুলো, এবং যেগুলো এই ডেঙ্গু যেমন ফিলিপাইন্সে মারাত্মক সাইড এফেক্ট আমরা জানি, যেটা ডেঙ্গভ্যাক্সিয়া, যেটা ফিলিপাইন্সে নিষিদ্ধ হয়েছে আর কি। তো সেই আম, মডেলেই আবার আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু ভ্যাকসিন। বিভিন্ন বিশেষজ্ঞ কিন্তু জানিয়েছেন, যারা দালাল বিশেষজ্ঞ নন, যে এই সেরোটাইপের এতগুলো সেরোটাইপ ডেঙ্গু রয়েছে, 4টি সেরোটাইপ। তো তার বিরুদ্ধে একটি কার্যকরী ভ্যাকসিন অসম্ভব এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া অনিবার্য, সেটা কিন্তু তথ্যই বলছে। তো যাই হোক, তো সেইগুলোকে এই অর্থাৎ এই লড়াইটা, এই ব্যাপারটা কিন্তু এই বিষয়ের ওপর কনসেন্ট্রেট করলেই ভালো হবে বলে আমি মনে করি। কারণ প্যারাসিটামলের লং টার্ম এফেক্ট, শর্ট টার্ম এফেক্ট, এগুলো বোঝানোর চাইতে যেটা আগামীতে আন্তর্জাতিক প্যান্ডেমিক ট্রিটি, এটা প্যান্ডেমিক ট্রিটি, অ্যাকচুয়ালি আমি প্যান্ডেমিক বলি, আপনারা জানেন কেন বলেন, তো সেটা লাগু হতে পারে, মানে এগোচ্ছে কিন্তু। হ্যাঁ, সুতরাং আমাদের সোচ্চার থাকতে হবে এই সব অমৃতের বিরুদ্ধে, যেটা আগামীতে বিভিন্ন কৌশলে প্রয়োজন হলে জোর করে প্রশাসনকে ব্যবহার করে দেওয়া হবে। তো আমার তাই বারবার করে বলছি, আমাদের ফোকাসটা হবে কিন্তু এই আগামীতে যে অমৃতগুলো আসছে, যে ভ্যাকসিনগুলো আসছে, সেই সব সম্পর্কে মানুষকে সচেতন করা। সমস্ত বিষয় নিয়ে যদি আপনারা একটা মানুষকে প্রথমেই বোঝাতে চান, তাহলে তারা বিভ্রান্ত হবেন এবং আপনিও কিন্তু হতাশ হয়ে পড়বেন। তাই টার্গেট ওরিয়েন্টেড কাজ করুন, এটাই আমার আবেদন। যদি আপনারা একমত না হন আমার সাথে, নিঃসন্দেহে নিশ্চিন্তে আমাকে প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন বা সাক্ষাৎ হলে কখনো জানাতে পারেন আপনাদের মতামত। আমি পরশুদিন, আগামীকাল আরও কয়েকটি গ্রামে ঘুরব। পরশুদিন আমি কালিয়াগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব, এমনটাই ঠিক রয়েছে। তো সেখানে আশেপাশে কেউ থাকলে, যদি কেউ দেখা করতে চান বা কোনো বিষয়ে আলোচনা করতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।